এখানে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি স্মরণের সভাপতি আয়োজন করেছে এবং যেভাবে বিপুল সংখ্যক মানুষ তারা সময়ের আগে থেকে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেছে, বাইরে প্রতিকৃতি রাখা ছিল, আপনারা এখানে উপস্থিত হয়েছে, তাতে এটা স্পষ্ট। আসলে আমরা যখন স্মরণ করি কেন এই যে দীপকটা স্মৃতি বিজড়িত স্পোর্টস কমপ্লেক্স, সেখানে এই স্মরণ সভা আয়োজন করা হয়েছে। অনেক আলাপ আলোচনা হয়েছে, আমরা পার্টি এখানে এটা হচ্ছে স্মরণ সভা। আসলে স্মরণ করি আমরা, কারণ বর্তমানটা হচ্ছে ইতিহাসে কি প্রভাব করতে পারে, যে সময়, যে জীবন, যে সংগ্রাম, তার জন্য যে সংগঠন, তার জন্য যে গঠনমূলক কাজ যা দীপকটা করেছে, আমরা স্মরণ করছি সেই সময়, তার সেই অবদান, তার ভূমিকাটা, এবং পুরোটাই পারিপার্শ্বিকতা বাদ দিয়ে নয়। সেই কন্টেক্সট 60-এর দশকে, 70-এর দশকে, 80-র দশকে এবং সেই পর্যন্ত যাতে পশ্চিম মেদিনীপুর জেলা পার্টি সম্পাদক, রাজ্য সম্পাদক কমিটির সদস্য 5 দশকের বেশি সময় ধরে আমাদের রাজ্যের রাজনীতির উত্থান কথা, সমাজের যে পরিবর্তন, ঘটনা পরম্পরা, সেগুলো আমরা কনটেক্সট হিসেবে, পারিপার্শ্বিকতা হিসেবে স্মরণ করি। তার কোনো পুনরাবৃত্তি হবে না, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট চ্যালেঞ্জে একজন সংগঠক হিসেবে, একজন পার্টি কর্মী হিসেবে, একজন নেতা হিসেবে, একজন কমিউনিস্ট হিসেবে তার কি ভূমিকা ছিল। আমরা পরে এখন যখন করি, অনেক সময় আমরা ভুল করি, আজকের দিনে, আজকের পারিপার্শ্বিকতায় সেটাকে বিচার করার চেষ্টা করি। প্রথমত স্মরণ সভার কোনো মূল্যায়নের জায়গা নয়, আমরা এভাবে মূল্যায়ন করতেও পারি না এই সংক্ষিপ্ত পরিসরে, আসলে উদ্দেশ্য নয়। দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখনকার সময়ে কি করব, সেটা আমাদেরকে ইতিহাস বোধ, ইতিহাসের যে শিক্ষা, তার যে ভূমিকা, তার যে গৌরবোজ্জ্বল সংগ্রাম, সংগঠন গড়ে তোলার পেছনে তার যে মেহনত, তার যে লিগাসি ছেড়ে গেছে, আমরা সেটাকে ধরার চেষ্টা করি এই জন্যই যে তারপরে আজকের দিনের যে চ্যালেঞ্জ, আজকের যে সমস্যাগুলির সম্মুখীন হয়েছি, আমরা যে পরিস্থিতি মোকাবিলা করছি, সেখানে আমাদের পার্টি আন্দোলনে, গণ আন্দোলনে, গণসংগ্রামে আমাদের নেতাদের, আমাদের কর্মীদের, আমাদের এই জেলাবাসী হিসেবে আমাদের কি করণীয়, কি ভূমিকা। এজন্য আমরা কোনো শোক সভার আয়োজন করি না, এটা চোখের জল ফেলার জন্য নয়। অবশ্যই আমাদের দুঃখ হয়, তার জন্য সহযোগিতা জানাই আমরা পরিবারকে, সহকর্মীদেরকে, তার সহকর্মীদেরকে, তার হাতে গড়ে ওঠা কর্মী বাহিনীকে, তার সংস্পর্শে যারা এসেছেন, যাদের কাছে তার স্মৃতি অমলিন। কিন্তু আসলে এই সম্বন্ধে জানানোর উদ্দেশ্য আমরা এখন চাইলেই দীপক সরকারকে পাবো। আমরা সবাই জানি বিজ্ঞান বিশ্বাস করি, বিজ্ঞানসম্মত মনোভাব, ধ্যান ধারণা তৈরি করি, বৈজ্ঞানিক মতবাদে বিশ্বাস করি, জোর মিলে বলতে হবে অমরকে কথা বলে। এজন্য আমরা বামপন্থীরা কোনো নেতাকে, সে যত বড়ই নেতা হোক, তার জীবদ্দশায়, সে ব্যক্তিগুলো বলুন, তার পার্সোনালকে ঘিরে একটা বলয় তৈরি করুন,
বা ফুল মালা দিয়ে হইচই করে যুক্তি দিয়ে তা বলি না। কারণ আমি কেউ বিশ্বাস করি, আমরা জানি যে দেওয়ালে লিখে দেওয়া হয়, যদি তার কানের কাছে প্রতিদিন স্লোগান দেওয়া হয়, কে এই যুগ দিও হয় না, বরঞ্চ তার জীবন দশায় করি না। যখন তিনি প্রয়াস করবে, যখন তিনি নেই, তখন আমরা বলি অমর হয়ে। আমরা জানি একজন ব্যক্তি হিসেবে, জীবন হিসেবে সেটা অন্বেষণ না। তাহলে আমরা অমর হয়ে কেন বলি? কারণ তার যে জীবন দর্শন, তার যে জীবন চর্চা, তার যে জীবন সংগ্রাম, জীবনকে তিনি যেভাবে দেখেছেন, জীবনের জন্য যেভাবে তিনি লড়াই করেছেন, এবং সেই লড়াইয়ে অসংখ্য জীবনের সঙ্গে তার জীবনকে যুক্ত করেছেন সংগঠন শক্তি দিয়ে, এবং তাদেরকে সামিল করেছেন, তাদেরকে নেতৃত্ব দিয়েছেন, তাদের পাশে থেকেছেন, তাদের সুখ দুঃখ, তাদের আনন্দ, তাদের ব্যথা বেদনা যন্ত্রণা তার অংশীদার হয়েছে। এবং তারপরে এই অপরাধটাকে পশ্চিমের বিরুদ্ধে বিরোধ করেছে। ঐতিহাসিকভাবে সিপিআইএম এখানে খুব শক্তিশালী সংগঠন ছিল না, কিন্তু শুক্রবার সেনগুপ্তর নেতৃত্বে এবং তার তত্ত্বাবধানে তার মধ্যে থেকে কর্মী বাহিনী তৈরি হলো, সংগঠন তৈরি হলো, তার মধ্যে থেকে নেতৃত্ব তৈরি, সেই ধারাকে তারা বহন করার চেষ্টা করলেন। এবং এখানে বিভিন্ন ব্লকে, অঞ্চলে, পাড়ায়, মহল্লায়, দুর্গম এলাকায় সেখানে পার্টি প্রতিষ্ঠিত হলো। পার্টি প্রতিষ্ঠিত হওয়া মানে পার্টির নেতৃত্বে গণ আন্দোলন, জনসংগ্রাম, ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক, ক্ষেত্রজীবী, শিক্ষক, অধ্যাপক, দোকান কর্মচারী, মহিলা, নানান অংশের মানুষ তাদেরকে জড়ো করা। এই যে একটা মতাদর্শ লক্ষ্য তিনি বেছে নিলেন, তার তারুণ্যের সময় আজীবন সেই মতাদর্শের প্রতি, সেই লক্ষ্যের প্রতি অবিচল আস্থা রাখলেন। আজকের দিনে এটা বলতে হয়, আগে সব বলতে হতো না, কারণ হরদম এখন এই প্রতিদিন এসেছে এপান ওপান ঝপান। তখন দাঁড়িয়ে আজীবন তিনি অবিচল থাকলেন যে বৈজ্ঞানিক সত্যকে তিনি গ্রহণ করেছেন, যে সাম্যবাদী সমাজের ভাবনা তাকে উদ্বুদ্ধ করেছে, যেখানে এমন একটা সমাজ তৈরি হবে যেখানে কেউ জাত, পাত, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গের ভিত্তিতে একের উপরে আরেকজন তার শাসন চাপিয়ে দেবে না, নির্যাতন হতে হবে না, প্রবল দুর্বলের উপরে যখন খুশি নির্বিচারে অত্যাচার নির্যাতন চালিয়ে যাবে হবে না। এইটা একটা স্বপ্ন, তাকে বাস্তবায়িত করার চেষ্টা করেছে। আমরা নভেম্বর মাসে এই স্মরণসভায় মিলিত হয়েছি। আজকে 17 নভেম্বর, দুনিয়া কাঁপানো 10 দিন, 7 থেকে 17 নভেম্বর। তাহলে এই ধরনের অসংখ্য মানুষ যারা এই আদর্শ উদ্বুদ্ধ হয়েছে যে আর একটা সমাজ তৈরি করা সম্ভব, পুঁজিবাদের বিকল্প সম্ভব, খেটে খাওয়া মানুষের সমস্যার নেতৃত্বে রাষ্ট্র তৈরি করা সম্ভব, তারপরে সেই লক্ষ্যকে সামনে রেখে সংগঠন শক্তিকে বুঝতে হয়, তাকে অনেককে জড়ো করতে হয়, তারপরে নির্দিষ্ট অংশে নির্দিষ্ট দাবি দেওয়া, তাকে ঘিরে আন্দোলন সংগ্রাম, ছোট ছোট আন্দোলন সংগ্রামকে ঘিরে বৃহত্তর গণ সংগ্রামে পরিণত করা। একজন কমিউনিস্ট হিসেবে কমিউনিস্ট at the same time সে যেমন পার্টিজান হবে তেমনি সে আর্টিজান হবে। তার মতাদর্শ, তার বিশ্বাস, সেটার ক্ষেত্রে রাজনীতি সম্পর্কে সেই রকম সচেতন থাকবে এবং ভীষণভাবে কমিটেড থাকবে।
কিন্তু সেটাই যথেষ্ট নয়। সে একজন কারিগর হিসেবে গড়ে তুলবে, সংগঠন গড়ে তুলবে, আন্দোলন গড়ে তুলবে, নতুন অংশকে জড়ো করবে, নতুন প্রজন্মকে সামিল করবে, তাকে প্রশিক্ষিত করবে। এবং সে কাজগুলো তিনি করেছে, আপনারা শুনলেন, আপনারা জানেন আমাদের বেশি। শিক্ষক হিসেবে তার যে অভিজ্ঞতা, তার জীবন শিক্ষা গ্রহণের পর থেকে তিনি শিক্ষকতা শুরু করেছিলেন, স্কুল শিক্ষকদের অধ্যাপনায় গিয়েছিলেন, সেটা তাকে কাজ দিয়েছে। শিক্ষক হিসেবে পার্টিতে আজীবন তিনি একটা নির্দিষ্ট সংখ্যক কর্মীর কাছে শিক্ষক হিসেবে গ্রহণীয় ছিলেন, শিক্ষিত করেছেন, প্রশিক্ষিত করেছেন। তাহলে যেমন থিওরিটিক্যালি তেমনি প্র্যাকটিক্যালি। আবার তিনি জীবনে শিক্ষকতা করতে পারতেন, সর্বোচ্চ প্রশাসনিক সার্ভিসে প্রিলিমিনারি পাস করেছিলেন, যেখানে তিনি বেসিক বাঁচতে পারতেন, ডিএড ডাইরেক্টর হতে পারতেন। কিন্তু তিনি অর্থকরী পেশা ছেড়ে দিয়ে তার জীবনকে অর্থবহ করে দেওয়ার চেষ্টা করছেন। যখন আমরা কোনো পেশা বেছে নিই, যখন আমরা কোনো কাজ করি, একটা অর্থকরী হয়। অনেক অর্থকরী এরকম পেশায় অসংখ্য মানুষ সফল হয়েছে, কিন্তু তাকে আমরা এইভাবে এত মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেত্রজীবী, মহিলা নির্বিশেষে দলের বাইরে অন্য দলের শুধু বামপন্থী নয় এমন মানুষ তাকে স্মরণ করছেন, কারণ জীবনটা অর্থকরী না করে তিনি অর্থবহ করে ফেলেছেন। এবং সেই অর্থবহতা তিনি প্রশাসনিক দায়িত্ব যখন নিয়েছেন, পার্টি নেতৃত্ব যখন গ্রহণ করেছেন, যখন তিনি সংগঠনের ভূমিকা পালন করেছেন, তিনি সেটাকে তার মতো করে পার্টির প্রতি অনুগত থেকে, তার কর্মসূচির প্রতি, গণতন্ত্রের প্রতি অনুগত থেকে সেটাকে রূপায়িত করা, বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। আমরা তাকে যখন স্মরণ করছি, আসলে তার এই অবদানকে স্মরণ করার সময় যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, সেটা তো শেষের দিকে, যখন তিনি জেলা সম্পাদক, আমাদের পার্টি সবচেয়ে কঠিন অবস্থার মধ্যে পড়েছে। চারিদিক থেকে প্রতিক্রিয়া শক্তি, তাদের দলে বিপক্ষী, বামপন্থী, মাওবাদী, তাদেরকে দল করেছিল, সব ছেলে একটা হয়েছিল। সিপিআইএমকে কোণঠাসা করো, তাকে হারমান সাজা, তার জীবন নষ্ট করে দেবো, মিথ্যা মামলা, ঘর ছাড়া, যে মিথ্যা অপবাদ, এই ধারাবাহিক করে চলেছে। কখনো তিনি অবিচলভাবে নেতৃত্ব দিয়েছেন। এই জেলায় এই সময় তিনি জেলা নেতৃত্ব দিয়েছেন যখন পার্টি নিয়মিত মিটিং করে একটা জায়গায় বসে, নির্দিষ্ট জায়গায়, তার চৌহদ্দির মধ্যে পার্টির একটা শাখা সম্মেলন করে, একটা এরিয়া সম্মেলন করে একটা এলাকার মধ্যে, সেটাও দুর্বিষহ ছিল। সেখানেও নানা রকমের আমাদের পরিস্থিতি অনুযায়ী কায়দা দিতে হয়েছে, রক্ত করতে হয়েছে, সন্ত্রাসের মোকাবিলা করতে হয়েছে। গোটা আন্তর্জাতিক মিডিয়া, দেশের মিডিয়া, প্রতিক্রিয়া চক্র সবাই মিলে সব চ্যানেলে একটা হয়ে আমাদের পার্টিকে ছাড়খাড় করার জন্য চেষ্টা করছে। সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হয়। কমিউনিস্টরা কোনো প্রতিকূলতার সামনে দাঁড়িয়ে আত্মসমর্পণ করে না। আজকে 17 নভেম্বর আমাদের যেমন ক্ষুদিরামের কথা স্মরণ করি, তেমনি কপ্তান সিং সারাওয়াত পাঞ্জাবে আজকে দিনে তার শহীদ ভগৎ সিং, তার কাছ থেকে আমি কোনো প্রেরণা বলবো না, এখন বলা যায় না, কিন্তু প্রেরণা নিয়েছে। তার ছবি তিনি নিজের সংসার রাখছেন। 17 বছরে একজন শহীদ হয়েছে লুধিয়ানা সারাওয়াত নামে, কপ্তান সিং সারাওয়াত। সে ছিল তার কাছে ছিল। আর এই মেদিনীপুর জেলা যেমন ক্ষুদিরামের কথা বললেন, যেখানে দাঁড়িয়ে ব্রিটিশ জমানায় স্বাধীন সরকার ঘোষণা করেছে, লড়েছে, তার সঙ্গে দাঁড়িয়ে বিদ্যাসাগর। আজকে দাঁড়িয়ে আমাদের স্মরণ করতে গেলে ইতিহাসের ধারা স্বাধীনতা আন্দোলনের সময়, আচ্ছা ওই কথাগুলো দেখা যেত
যে পতাকাগুলো এখন বিভিন্ন ধর্মীয় সংগঠনের নামে লাগানো হয়, ওই যে তিনকোনা গেরুয়া পতাকা লাগায়, হিন্দু ধর্মের পতাকা ছিল না, হিন্দু ধর্ম ছিল। তো বিশ্ব হিন্দু পরিষদের বা RSS এর বা বাজারের যখন দরকার ছিল, ইউনিয়ন জ্যাককে যখন হারকিনসন সিং সুরজিৎ 12 বছর বয়সে উপর থেকে নিচে নামাচ্ছেন আর দেশের পতাকা তুলে করে পেতালা খাচ্ছেন, তখন কিন্তু দেশের জন্য, স্বাধীনতার জন্য সে পতাকা কিন্তু যারা লাগায়নি কোনোদিন, তারা এখন ধর্মীয় ধ্বজা তুলে ধরছে। বোঝা যায় না, স্বাধীনতা রক্ষার জন্য, সে এখন স্বাধীনতা অর্জনের জন্য ছিল না, সে স্বাধীনতা রক্ষার জন্য। বিদ্যাসাগরের মুখে এমনি ভাঙে না। তাহলে তিনি যে শিক্ষার কথা বলেছেন, সে শিক্ষাকে যখন সর্বনাশের নীতি দিয়ে গোটা দেশে শেষ করে দেওয়া হচ্ছে, সব প্রতিষ্ঠান সরকারি পৃষ্ঠপোষকতায় শিক্ষার কোনো ব্যবস্থা থাকবে না, দেশি বিদেশি কোম্পানি দোকান খুলবে, সেখানে শিক্ষা বিক্রি হবে না, ডিগ্রি বিক্রি হবে। যাদের সামর্থ্য আছে, যারা দেশ বিদেশে যে শিক্ষা আগে অর্জন করেছে, এখনো করতে পারা যাবে বেশি করে, তার জন্য বিভিন্ন কোম্পানির এজেন্সি রিক্রুট করবে স্টুডেন্টদের। কিন্তু আমার আপনার পরে ছেলে মেয়েরা স্বাক্ষর হোক, শিক্ষিত হোক, প্রশিক্ষিত হোক, তার ব্যবস্থা তুলে দেওয়া হবে। তাহলে তিনি এখানে শিক্ষা প্রশাসক হিসেবে, পার্টির নেতা হিসেবে, জেলা পরিষদকে যখন এই সূর্যদয়া পুলিশ বাসকে এখন জেলা পরিষদের সভাপতি, তখন যে পরিচালনা করেছেন কিভাবে সাক্ষরতার উন্নয়ন বাড়ানো যায়, কিভাবে জনশিক্ষার প্রসার হয়, কি করে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে ওঠে। এই এখানটা করে একটু পরে বিকেল হবে, দেখবেন বয়স্ক ছেলে মেয়ে হয়ে করে তারা শিখছে, শরীরচর্চা করছে, দৌড়চ্ছে, লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, অ্যাথলেটিক্সে ট্রেনিং নিচ্ছে। তাহলে এগুলো হচ্ছে গঠনমূলক কাজ, কনস্ট্রাকটিভ। হিন্দুতে বলে রচনাত্মক। তাহলে শুধু আন্দোলন সংগ্রাম মানে, সংগঠন মানে প্রতিরোধ করা নয়, বিরোধ করা নয়, সেটা একটা অন্যতম কাজ। এটাই কাজ। কমিউনিস্টরা যেরকম বিরোধ করে, প্রতিরোধ করে, সেরকম গড়ে তোলে, যেমন স্বপ্ন দেখে সেরকম গড়ে তোলে। এই কনস্ট্রাকটিভ কাজ করতে হয়, যত কাজ যেটুকু সুযোগ আছে তার মধ্যে দাঁড়িয়ে। তবে বিকল্প যে ভাবনা, সেটা যে সম্ভব, সেটা কোনো ইউটোপিয়া নয়, সেটাকে হাতে কলমে করে দেখাতে হয়, মানুষের বিশ্বাস অর্জনের জন্য কষ্ট করতে হয়। সেটা বিকল্পটা করেছে এবং সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হয়। সে প্রতিষ্ঠানগুলো তার সাক্ষ্য বহন করবে, তার ভাবনা আমার থেকে আপনার বেশি করে যায়। সুজুরা বলেছেন, জীবনদা বলেছেন, দুজনের অনেক বেশি অভিজ্ঞতা প্রকাশ। রাজনৈতিক জীবনটা দীপকদার, সেখানে জীবনদা একটা বইয়ের মতো মরার শুদ্ধ বলতে পারে, সেটা আপনি বিশেষ রাখা। আর আপনারা যারা তার হাত সঙ্গে কাজ করেছেন, তার হাতে তৈরি হয়েছেন, তার কাজ ক্ষমতা কর্মদক্ষতা দেখেছেন, তার পরিবারের লোকজন, তাদের তো আমি নতুন করে কিছু করবো না। আবার এটা একটা হয় স্মরণ সমস্যা অনেকে, যে তার আলোকে আমি অনেক সময় একটা ভয় আছে চালনা করতে গিয়ে আমাদের সেটা থেকেও আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে, যে সেখানে ঘিরে নানান রকম অভিজ্ঞতা আছে, সে স্মৃতিসুরা ধরা থাক। কিন্তু এই যে স্মরণের সঙ্গে সঙ্গে আপনারা বললেন শপথ, তাহলে আমরা শুধু ইতিহাসের চর্চা করি না, ইতিহাসের থেকে শিক্ষা নিই, কারণ বর্তমানে যে চ্যালেঞ্জ আছে তার মোকাবিলা কিভাবে করবে। একই পরিস্থিতি নয়, যা বললাম, পরিস্থিতি পাল্টে গেছে। একই জিনিসের কাগজের কপি, জেরক্স কপি হবে না, কিন্তু আজকের দিনের পরিস্থিতি অনুযায়ী মোকাবিলা করতে হলে এই চ্যালেঞ্জগুলোকে যদি আমাদের মোকাবিলা করতে হয়, তাহলে এই প্রজন্মের জন্য ভবিষ্যতের যে বাংলা, ভবিষ্যতের যে দেশ, ভবিষ্যতের যে পৃথিবী, সেটা কিভাবে আমরা রেখে যাবো, সেখানে আমাদের ভূমিকা কি হবে। আজকে সমাজ উদারীকরণের পরে, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশনের পরে, সমাজতান্ত্রিক শিবিরের বিপর্যয়ের পরে গোটা বিশ্বে মানুষকে আত্মকেন্দ্রিক করে ফেলেছে।
তখন আমাদের প্রাথমিক কাজ হয় সেই আত্মকেন্দ্রিকতা থেকে বার করে নিয়ে, সেই গ্রুপ থেকে বার করে নিয়ে তাকে সমাজ কেন্দ্রিকতায় স্থাপন করা। এটা আমাদের একটা সামাজিক কাজ। আর তার জন্য সে মানুষের কাছে যেতে হয়। দীপকদার মতো মানুষ যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলেন, আমরা অধিকাংশ যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, হয়তো পড়াশোনা করে, শিক্ষা অর্জন করে, খোঁজ খবর নিয়ে আমরা দর্শনকে গ্রহণ করলাম, বাঙালি দর্শনকে। কিন্তু আমাদের মধ্যবিত্ত সুলভ যে আশা আচরণ, যে ব্যবহার, যে চিন্তা ভাবনা, যে সহজাত প্রকৃতি, যা আমাদের বংশ পরম্পরায় মজ্জাগত, সেইগুলো বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয়। এবং বিরোধ এই আত্মকেন্দ্রিকতার কথা বললাম, তখন দাঁড়িয়ে যখন ওই 5 লেখা থাকে না, হিংসা করো না তোমারও হবে। আসলে আদানি আম্বানি দেখে মনে করা হয় যে মুকেশ আম্বানি দেখছো, তুমিও চেষ্টা করে, এই তো 90 দশক থেকে এটা শেখানো হয়েছে দুটো প্রজন্ম। কিন্তু আমরা জানি আমি আম্বানিও চেষ্টা করলে মুকেশ আম্বানি হয় না। তাহলে সেখানে দাঁড়িয়ে এই পুঁজিবাদী সমাজে যে মানুষ সবচেয়ে প্রান্তিক, সে দুর্বল, সে আদিবাসী হতে পারে, তপশিলি হতে পারে, ওবিসি হতে পারে, সে মহিলা হতে পারে, সে ক্ষেত্রমন্ত্রী হতে পারে, দ্বীপমন্ত্রী হতে পারে, চলে থাকে, বানে থাকে, জঙ্গলে থাকে, বনবস্তিতে থাকে, দুর্গম এলাকায় থাকে, তার একটা সহজাত প্রবৃত্তি থাকে। যেহেতু আজন্ম সে শোষণ, বঞ্চনা, ক্ষুধা, জ্বালা, যন্ত্রণার মধ্যে গড়ে উঠছে, তার এই সমাজের প্রতি, তার এই অবস্থার প্রতি একটা শেষ মাথা ভাবভঙ্গি থাকে। কিন্তু আমরা যারা এই সমাজের মধ্যেই শিক্ষিত হয়েছি, ন্যূনতম কিছু সুযোগ পেয়েছি, সেটা আমাদের সহজাত থাকে না। তো সেখানে প্রবৃত্তি হয় ছোট চেয়ার থেকে মাঝের চেয়ার, মাঝের থেকে বড় চেয়ার, কিভাবে সেখানে অগ্রগতি করবে, এবং অনেক সময় সেটা অনেক ব্যক্তিগত হয়ে যায়। এই জন্য দীপকদার মতো মানুষকে যেমন আন্দোলন সংগ্রাম করতে হয়, তেমনি নিজের মধ্যে, নিজের সঙ্গে, নিজের পরিবারের মধ্যে, নিজের সমাজের মধ্যেও একটা সংগ্রাম করতে হয়, কিন্তু নিয়ত আমাদের ক্ষেত্রে করতে হয়। আবার বাইরে গিয়ে প্রস্তাব লেখা আছে, ব্লকের মধ্যে গিয়েও, অঞ্চলের মধ্যে গিয়েও, সে সাইকেল চালিয়ে হোক, সে পদযাত্রা করে হোক, হেঁটে গিয়ে হোক, ওই মানুষের কাছাকাছি যেতে হয়, যে প্রান্তিক মানুষ, যে দুর্বল মানুষ, যে সর্বহারা শেখে, তাদের জীবন থেকে শিক্ষা নিতে হয়। শুধু বই পুস্তকের শিক্ষা সেই শিক্ষা নয়। তাহলে কংগ্রেসকে কারিগর হতে হয় যেমন, তেমনি দাঁড়িয়ে এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শিক্ষিত এবং পুনঃশিক্ষিত হতে হয়। আর এজন্যই এই অংশের মধ্যে সেই স্বতঃস্ফূর্ততা থাকে না, যেটা শ্রমিক শ্রেণী, যেটা কৃষকের, যেটা ক্ষেত মজুরের, যেটা দিন মজুরের, যেটা আদিবাসী মধ্যে থাকে। তারা আমি শিক্ষণে থাকে না, তারা একটা বাড়িতে অনেক সাজানো বইয়ের পাহাড় থাকে না, কিন্তু সেখানে জীবন থেকে তার জীবন দর্শনের উপলব্ধি ঘটায়। আর আমরা যারা এই বই পুস্তক থেকে দর্শনকে গ্রহণ করি, আমাদের তখন নিজের জীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে, জীবন যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত হয়ে তখন নিজেদেরকে আরো শিক্ষিত হতে পারে। যেটা দীপকদা করেছিলেন বলে আজন্ম তিনি বলল, কাছে অবসর যখন হয়েছে, জনতা বললেন, রুদ্রা বললেন, কমিটিতে নিয়ে হবে, রাজ্য কমিটিতে নেই, পরের বিরুদ্ধে নেই, কারণ এই যে অবসর নিয়েছেন, অনেকেরা মনে করে যে নতুন প্রজন্ম আসছে, তাদের জায়গা করে দিতে হবে, এখানে দুটো তিনটে ভুল বোঝাতে পারে। আচ্ছা, অনেকে বলে এখন সিপিএম বুঝেছে, এখন হচ্ছে নতুনদেরকে নিয়ে আছে। আচ্ছা, দীপকদা যখন এসেছিলেন, আপনার প্রস্তাবে লেখা আছে, যখন নেতা হয়েছিলেন, যখন জ্যোতি বসুরা হয়েছিলেন, যখন বিমানদারা হয়েছিলেন, সবাই কিন্তু তার তরুণের সময় হয়েছিলেন, তরুণের সময় হয়েছিলেন। এটা এমন কোনো নতুন কথা, এটা ধারা, মাঝখানে কিছুটা ধারা হয়তো বিক্ষিপ্ত হয়েছিল, কিন্তু সেই ধারাকে গড়ে তুলতে হবে। সে কাজ সিপিআই এর গর্বের সঙ্গে বলতে পারে, আমরা গত কয়েক বছর ধরে সেই চেষ্টার মধ্য দিয়ে সেটা গড়ে তুলছি। কিন্তু তার মানে এই নয় যারা বয়স্ক, পুরনো, অভিজ্ঞ, এখানে অনেকেই তারা উপস্থিত আছেন, মঞ্চে আছেন, সামনে উপস্থিত আছেন, অবসর না, হয়তো
কমিটি থেকে স্বেচ্ছায় তিনি সরে দাঁড়িয়েছেন, কিন্তু আন্দোলনে সংগ্রামে শিক্ষক হিসেবে, সংগঠক হিসেবে তার ভূমিকা, আন্দোলনের কর্মী হিসেবে, নেতৃত্ব হিসেবে তার ভূমিকা, সেটা থাকে। আমি সবাই মধ্যবিত্ত ছিল হয়, যদি আসলে থাকলো না, যদি পদার্থে থাকলাম না, তাহলে আর কি হবে? তখন নয়, যখন পদ থাকে আস্তে আস্তে মহান করে গড়ে তোলা হয়, তখন সেটা আপদ হয়ে যায়, সেটা বিপদ হয়ে যায়। কিন্তু ওই আপদ বিপদ হিসেবে না দেখা হয়, তাহলে তিনি শেষ জীবনে কমিটির সদস্য নন, তিনি জেলা অফিসে যেতেন, সফল রাখতেন। আমি তো গত দুটো সম্মেলনে এসেছি, সেখানে দেখেন কথা করেছেন, সম্মানের সঙ্গে রেখেছেন। সেই সম্মানটুকু আমাদের দিতে হয়, আর তার সঙ্গে দাঁড়িয়ে সেই জায়গাটাকে অর্জন করতে হয় যে আমি আসি, চলে যাইনি, চলে যাই, সে ভূমিকা তিনি পালন করেছিলেন। এই জন্যই আমাদের শপথ নিতে হবে এই লড়াইকে অবিচল আস্থা রেখে, পার্টির কর্মসূচি, পার্টির গণতন্ত্রের প্রতি আস্থা রেখে, লক্ষ্যে স্থির থেকে, মাঝবাদী দৃষ্টিভঙ্গিতে অবিচল থেকে আজকের দিনের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে আমাদের মোকাবিলা করতে হবে। বিদ্যাসাগরের কথা বলছিলাম, তো বিদ্যাসাগরের মূর্তি নয়, গতকাল দেখেছেন মধ্যপ্রদেশে মন্ত্রী ইন্দ্র সিং পারমার সে রামমোহন রায় সম্পর্কে উল্টো পাল্টা বলে হেঁটে আসে তত্ত্ব, তার বিধবাবিবাহের কথা বলেছে, সতীদাহ প্রথার বন্ধের কথা বলেছে, শিক্ষার কথা বলেছে, আধুনিক শিক্ষার কথা বলেছেন, সবকিছু শাস্ত্রকে মেনে নিতে বারণ করেছেন, প্রশ্ন করতে শিখিয়েছেন। বাংলার নবজাগরণের যারা উদ্যোক্তা, যারা ইতিহাসকে পিছন দিকে নিতে চাইছে, কখনো বলছে 50 বছর আগে ভালো ছিলাম, কখনো বলছে 100 বছর আগে ভালো ছিলাম, কখনো বলছে 500 বছর আগে ভালো ছিলাম, কখনো বলছে 5000 বছর আগে ভালো ছিলাম। তাদের প্রতিক্রিয়া শক্তি অতীত। এই যে নয়া ফাঁসিবাদী চরিত্র, এরা আসলে ভারতীয়দের গর্ব, হিন্দুত্বের গর্ব, দেশের গর্বের নাম করে, ইতিহাসের গর্বের নাম করে আমাদের ইতিহাসের গহ্বরে নিক্ষিপ্ত করতে চায়। নানা অবস্থায় গো ব্যাক টু হিস্ট্রি। কেউ চাইলেও আমরা ইতিহাসে ফিরে যেতে পারি না। আর ইতিহাসের শিক্ষা হচ্ছে এটাই, সেটা সবুজ উপাধ্যায়। প্রগতিশীল মানুষ হচ্ছে ভবিষ্যৎ পুঁজি। পরবর্তী সময় কি আসবে, কোন চ্যালেঞ্জে আমরা সামনে যাচ্ছি, এই জন্য সীমান্তভাবে বলতে হয় যতক্ষণ দেরি আছে প্রাণ প্রাণ করে এই বিশ্বকে এই শিশুর বাস যোগ্য করে যাবো আমি, তারা জগজাতের এটা হচ্ছে বামপন্থা। সে কিন্তু বলছে না আমার বাস যোগ্য করে যাবো। তাহলে এই যে বর্তমান থেকে ভবিষ্যতের উত্তর, সেই সম্পর্কে, এবং সেটা যখন আমরা করি তখন এককভাবে নয়, আবার শুধু একটা জাতি, শুধু একটা জেলা, শুধু একটা বর্ণ, শুধু একটা ধর্ম, শুধু একটা দেশের পরিচয় নয়। এই জন্য কর্মসূচিতে আমরা ইন্টারন্যাশনাল থাকি, এখানে শেষ যুদ্ধের আহ্বান থাকে, এখানে মানব জাতির মিলনের কথা থাকে, এবং সেখানে রবীন্দ্রনাথের ভাষায় খণ্ড ক্ষুদ্র করে প্রাণদলকে এরকম প্রাচীর ভাগ করে দেওয়া হয় না। এই যে ক্ষুদ্রতাকে ত্যাগ করে এই যে বিশালত্বকে আপন করে নেওয়া, সেটা সেই বোধের হতে পারলে, এবং তার জন্য নতুনভাবে এই রাজ্যকে গড়ে তোলা, এই রাজ্যে বামপন্থার উত্থানের জন্য লড়াই করা। সেই লড়াইয়ে শুধু সিপিআইএম না, শুধু বামফ্রন্ট না, বামফ্রন্টের বাইরে যে বামপন্থী দল আছে, ব্যক্তি আছে, গোষ্ঠী আছে। কারণ দক্ষিণপন্থার উত্থান মানে আজকে যে আক্রমণ হচ্ছে, বিহারে যাদের কেন্দ্র হবে, এখানে এসে হচ্ছে, সংবিধান থেকে যে ন্যূনতম অধিকারগুলো দেওয়া হয়েছে, গণতন্ত্রের, যুক্তরাষ্ট্র কাঠামো, ধর্মনিরপেক্ষতার, যে ন্যায়ের কথা বলা হয়েছে, যে ভ্রাতৃত্বের কথা বলা হয়েছে, যে একতার কথা বলা হয়েছে, জনগণের যে সার্বভৌমত্বের কথা বলা হয়েছে, এই সবটাকে তারা কেড়ে নিতে চায়। ধাপে ধাপে আপনাকে আলাদা আলাদা দিকে পাঠায়। তখন দাঁড়িয়ে আমাদেরকে বামপন্থীদেরকে সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়, এবং সেখানে কোনো অহমিকা থাকার কথা নয়, যেটা ও পারবে না আমি পারবো, আমি পারবো, বা এরকম কোনো কনফিডেন্সের অভাব থাকা উচিত নয়, আমার দ্বারা হবে না।
আমাদের যাবে হবে, কিন্তু সেখানে সবাইকে আরো বেশি করে জড়ো করতে হবে এবং এই বাংলার বুকে বামপন্থার পুনরুত্থান ঘটাতে পারলে গোটা দেশের গণতন্ত্রকে এবং ধর্মতন্ত্রটাকে সেকুলার ডেমোক্রেটিক আমাদের যে এস্টাবলিশমেন্ট সেটাকে লাশ করতে এটাকে আমরা ধরে রাখতে পারবো। সবটা পূর্ণাঙ্গ নয়, যা আমরা পেয়েছি সেখান থেকে আমরা এগোবো অথবা আমরা পেছনে যাবো, এই ক্রুশিয়াল সিদ্ধান্ত নিতে হয়। এই শতাব্দীর গোড়ায় এই বাংলার বুকে এই সিদ্ধান্তগুলিকে অনেকেই ভুলটা করেছে। বামফ্রন্ট 24 বছরে যা ছিল, দীপকদারা যা করেছে, সবটাই আমরা ভালো করেছি, সর্বাঙ্গ সুন্দর করেছি, পূর্ণাঙ্গ করেছি। এই অহংভাবের থাকার বিধায় এই দাবি আমরা করি না, কিন্তু আপনারা মনে করলেন গণতন্ত্রের বোধ হয় ডেফিসিয়েন্সি আছে, সুতরাং মমতা ব্যানার্জিকে দিয়ে আরো বেশি গণতন্ত্র হয়ে যাবে। এখানে ভোটে কারচুপি হচ্ছে, সুতরাং মমতা ব্যানার্জি আসলে আরো বেশি ভালো যাবে। কেউ মনে করলেন মমতাকে দিয়ে হলো না, এবার বোধ হয় মোদীকে দিয়ে হয়ে যাবে। এইভাবে এক একটা ব্যক্তিকে তৈরি করা হয়, পৃথিবীর বিভিন্ন দেশে হয়। তার জন্য সাম্রাজ্যবাদী শক্তি, দেশি বিদেশি মিডিয়া এবং বিলিয়নস এন্ড বিলিয়নস ডলার খরচ করা হয়। আর সেই ফাঁকে পড়ে অনেকে যাদের লাল ঝান্ডা ধরার কথা, অনেকে লাল ঝান্ডা ধরেও সেই শত্রু শিবিরে গিয়ে হাজির হয়ে যান। এখানে উত্তরণের বদলে অবতরণ হয়। আমরা কয়েক ধাপ পিছিয়ে চলে যাই। আজকে আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের গণতন্ত্র, আমাদের পঞ্চায়েতের ব্যবস্থা, আমাদের কৃষি, আমাদের জমি, আমাদের খাল, বিল, নদী, নালা, পাহাড়, পর্বত, টিলা, আমাদের প্রকৃতি, আমাদের শিল্প, আমাদের কলকারখানা, আমাদের কুটির শিল্প, আমাদের কারিগরি দক্ষতা, আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এগুলোকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদের আরো বেশি কাছাকাছি হতে হবে, আরো বেশি হাত ধরাধরি করে সবুজ পানির মুক্তি দিয়ে এগিয়ে যেতে হবে। সে কাজে শপথ আমরা নিতে পারি, তবে বিপক্ষ সরকার কাছে আমরা যথাযথ সুবিধা জানাতে পারবো, তবে আমরা বলতে পারবো, তবে বিপক্ষ সরকার আমার হয়ে, তবে বিপক্ষ সরকার লাল সেবা। শেষ যে দেবো, আমরা যখন লাল সেবা করি, যেমন অমর রায় কেন করে বললাম, আমরা যখন লাল সেবা করি, हिंदी একটা কমপ্লেন্ট আছে বলতে বাংলা বলছি, এটা বলে ये सलामी तो है दोस्तों को, मगर ये सलामी যখন আমরা দিই তো এখন তো বিজেপি উত্তরটা যেটা আবার বলে সালাম কেন নমস্কার মানে কেন, তো সালামি তো মিলিটারি যে সালামি বলে, তাই তো এখন চেঞ্জ করেন, পুরোটা চেঞ্জ করে तो ये सलामी तो है दोस्तों को, मगर मुट्ठियां तंगी है दुश्मनों के। যখন লাল সেবা আমরা করি তখন নিজেদের কমরেডদেরকে, সহকর্মীদেরকে যেরকম আমরা সেবা দিই, তেমনি আমরা মুষ্টিবদ্ধ হাতে শপথ নিই শত্রুকে আমরা করতে পারি, তবে আমরা করতে পারি ব্যবস্থা আছে। ইন্টারন্যাশনাল সঙ্গীতের মধ্য দিয়ে সভা শুরু হওয়া শেষ হবে, শুরু হচ্ছে। International song for 2014